আমি গতকালকে সকালে একটু ভাবতেছিলাম যে আমি কি করতেছি। আমি এই যে কন্টেন্টগুলো বানাচ্ছি ডি ফর দেবব্রততে, এইগুলো বানাইতে কি আমি আসছিলাম? এইগুলোই কি আসলে বলার কথা ছিল? এই যে রোজ দিন নানা রকম অক্রিকেটীয় ব্যাপার স্যাপার নিয়ে কথা বলি, এটা কি করার কথা ছিল? কথা তো ছিল না। আমার কথা বাদ দেন, এই যে আমরা ফেসবুকে মিডিয়া যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি, যেসব বিষয় আলোচ্য হয়ে উঠতেছে, এইগুলো কি হওয়ার কথা ছিল? একটা ক্রিকেট খেলুড়ের দেশ, সেখানে নানা রকম ঘটনা ঘটবে, ক্রিকেটের আশেপাশে অনেক কিছু ঘটবে, খারাপ ঘটবে, ভালো ঘটবে, সেগুলো আলোচনাও হবে। কিন্তু প্রধান আলোচ্য হয়ে উঠলো আমাদের এখানে এখন, কেন অমুক ড্রেসিং রুমে কোরাম করতেছে, কেন অমুক ফাস্ট বোলার একজন সিনিয়র ক্রিকেটার কোচ হয় তাকে নিয়ে হাস্যকর ধরনের স্ট্যাটাস দিচ্ছে, আবার ওই ফাস্ট বোলারের পুরনো কেচ্ছা কাহিনী এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মিডিয়াতে আলোচ্য হচ্ছে একজন সিনিয়র সাবেক ক্রিকেটার, নারী ক্রিকেটার, সে বর্তমান ক্যাপ্টেন, টিমের মেম্বারদের মারপিট করে, এইগুলো অভিযোগ তুলছে। এখন তার কাউন্টার হিসেবে ওই ক্রিকেটার টিমে থাকতে কি কি বিশৃঙ্খল আচরণ করতেন, এগুলো আলোচনায় আসতেছে। ইভেন আমাদের একজন খুবই তরুণ ক্রিকেটার ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হয়েছেন শারীরিক কষ্টের কারণে, প্রান্তিক নওরোজ নাবিল, সে এখন পডকাস্ট করতেছে, খুব গুরুত্বপূর্ণ সব আলোচনা করতেছে। সেও আমি দেখলাম যে এই যে ক্রিকেটের যে আলোচনা, সেগুলো পার হয়ে গিয়ে সে এমন কিছু শব্দ, এমন কিছু ব্যাপার বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে, যেগুলো আসলে ক্রিকেটকে ধসায় দিচ্ছে। মানে ক্রিকেট যে আমাদের এখানে নাই, ক্রিকেট কালচার যে নাই, এছাড়া সব আছে, সেটা আপনি এই পুরো ব্যাপারগুলো দিয়ে বুঝতে পারবেন। এগুলো যখন কম্পাইল করবেন, এগুলোকে আলাদা আলাদা করে দেখলে আপনার হাস্যকর মনে হবে, বিরক্তিকর মনে হবে। কিন্তু আপনি যখন এই জিনিসগুলোর একটা কম্পাইল করবেন, একটা জায়গায় রাখবেন, একটা মন্তাজ বানাবেন, তখন আপনি বুঝবেন যে আমরা ক্রিকেটে নাই। ক্রিকেট ছাড়া আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত, ক্রিকেটারের গায়ের রং নিয়ে ব্যস্ত, ক্রিকেটারের ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত, এইসব নিয়ে ব্যস্ত। এই পরিস্থিতিটা কেন হলো? ওই যে বারবার চিৎকার করি যে ক্রিকেট কালচার, ক্রিকেট কালচার, সেদিন আমার পোস্টে একজন কমেন্ট করছেন যে ক্রিকেট কালচার দিয়ে পানি খামো, ক্রিকেট কালচার দিয়ে কি রান হয়? হয় রে বাবা, ক্রিকেট কালচার দিয়েই রান হয়, ক্রিকেট কালচার দিয়েই ক্রিকেটার গ্রেট হয়। এটাই আসলে আমাদের বোঝাপড়ার মূল সমস্যা। ক্রিকেটারদের সমস্যা, সাংবাদিকদের সমস্যা, তাও না, এটা আমাদের পুরো জাতি হিসাবেই সমস্যা। আজকে আমি ক্রিকেট নিয়ে কথা বলি বলে ক্রিকেট কালচার নিয়ে বলতেছি, আমাদের সামগ্রিক জাতি হিসাবেই আমাদের কালচারাল প্রবলেম আছে। আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা লিমিট, আমরা আসলে বুঝতে পারি না কোন সমালোচনাটা সত্যি সমালোচনা, কোন সমালোচনা সত্যি সমালোচনা না। সেখানে ক্রিকেটীয় ব্যাপারটা যা যা ঘুরতেছে, এই ব্যাপারগুলোর একটু কম্পাইল করে দেখি তো কেমন দাঁড়ায়। শুরুতে গোপাল ভাঁড়কে নিয়ে একটা গল্প বলি। গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের বিদূষক। বিদূষক মানে হচ্ছে খানিকটা মন্ত্রী মর্যাদা সম্পন্ন একজন বুদ্ধিদাতা, কিন্তু মূলত হাস্যরস করেন যিনি। তো কোনো একটা, তাকে নিয়ে যে গল্পগুলো আছে, যেগুলো আপনারা কার্টুন দেখেন, পড়েন, সবগুলো সত্যি তাও না, সবগুলো মিথ্যে তাও না, এগুলো নিয়ে নানা রকম আলোচনা আছে। একটা গল্প এরকম যে রাজা কৃষ্ণচন্দ্র একদিন হঠাৎ করে শুনলেন যে তার রাজত্বে কোনো গাধা নেই। শুনে উনি খুব চিন্তিত হয়ে পড়লেন। উনি গোপাল ভাঁড়কে ডেকে বললেন যে গোপাল, কি একটা দুশ্চিন্তার ব্যাপার বলো তো, আমার রাজ্যে নাকি কোনো গাধা নেই। তুমি এক কাজ করো, এখনই বের হয়ে যাও, দেখো রাজ্যে আদৌ কোনো গাধা আছে কিনা। গোপাল ভাঁড় সারাটা রাজ্য ঘুরে এসে পরদিন রিপোর্ট করলো যে না মহারাজ, 60টা গাধা আছে, একেবারে নেই তা না। 60টা গাধা কোথায় কোথায় আছে? উনি 5টা গ্রামের নাম বললেন যে অমুক অমুক গ্রামে 5টা গাধা আছে। বললো 5টার হিসাব পেলাম, বাকি দুটো? বললো এই রাজ দরবারেই আছে। সেটা কেমন? বললো সেই বাকি দুটোর একটা হচ্ছে আমি। এই ভর দুপুরে কোনো রকম কোনো প্রয়োজনীয়তা ছাড়াই আমি গাধার হিসাব করতে বেরোয় গেছি। আর একটা হচ্ছে মহারাজ আপনি। কোনো গাধার দরকার তো আপনার নাই, গাধা থাকা না থাকা কি যায় আসে। তারপরেও আপনি একটা লোক পাঠায় দিলেন, মন্ত্রী মর্যাদার একটা লোক পাঠায় দিলেন গাধা গুনতে। তাহলে বোঝেন বাকি দুটো গাধা আমরা দুজন। এইভাবে 7টা হলো। তো আমি আজকে যখন এই আলোচনাটা কম্পাইল করতেছিলাম মনে মনে, তখন ভাবতেছিলাম যে আমি কারে কি বলি, কারে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আমি নিজেই তো আসলে ক্রিকেট কালচার থেকে কতটা ছিটকে গেছি, যে আমিও আসলে গত কিছুদিন ধরে তো এই জাতীয় কন্টেন্টই করতেছি, গা ভাসানো, গা জোয়ারি বিভিন্ন কন্টেন্ট করতেছি, যেগুলা আসলে ক্রিকেট সংস্কৃতির খুব একটা উপকার তো করেই না, বরং তার বিরোধিতা করে।
ক্রিকেট সংস্কৃতিকে সহায়তা করাই তো আমার অন্তত ক্রিটিক হিসাবে কাজ ছিল, সেটা আমরা ধরে রাখতে পারি নাই। শুরুতে আমি গোপাল ভাঁড়ের মতো নিজেরা গাধা মেনে নিলাম, এবং আমার এই কন্টেন্টে প্রায়শ কে যেন একজন আমাকে গোপাল ভাঁড় সম্বোধন করে কমেন্ট করেন, উনি নিশ্চয়ই আজকে খুশি হবেন যে আজকে আমি গোপাল ভাঁড়ের মতো নিজেকে গাধা বলে মেনে নিলাম, কারণ আমারও ওই ক্রিকেট কালচারের প্রতি রেসপেক্টটা দেখানো হচ্ছে না। এবার আসি যে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলোকে আপনার আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে একটা কালচারাল অবক্ষয়, একটা ক্রিকেট সংস্কৃতি। আগে একদিন আমি বলছি যে ক্রিকেট না, কেবল ব্যাট বলের খেলা না। এটা আমাদেরকে শিখাইছিলেন জালাল আহমেদ চৌধুরী, এটা আমাদেরকে বুঝাইছিলেন ফাহিম ভাই। সেসব জায়গা থেকে জালাল ভাই মরে বেঁচে গেছেন, ফাহিম ভাই নিজেও তো পথ হারায় ফেলছেন বলে একটা সন্দেহ করি। যাই হোক, ওনারা আমাদেরকে বুঝাইছেন যে ক্রিকেট মানে হচ্ছে একটা কালচার, একটা সংস্কৃতি। ইভেন তুমি যে পোশাকটা পরবা ওটাও যেন ক্রিকেটের মতো ভদ্র হয়, ওটাও যেন ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে। এই সংস্কৃতি নিয়ে আমরা যতদিন চলছি ততদিন এই সমস্যাটা হয় নাই। আজকে দেখেন, রুবেল আশরাফুলকে নিয়ে যে অভিযোগটা তুলছে, মানে অভিযোগ তো না, রীতিমতো সে টিটকারি করছে, টিটকারি করে একটা স্ট্যাটাস দিছে। এখন রুবেলের পক্ষে কিন্তু এথিক্যালি যথেষ্ট কথা আছে। রুবেল কিন্তু এ কথা বলতেই পারে, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার এ কথা বলার অধিকার আছে যে একটা লোক ফিক্সিং এর অপরাধে নিষিদ্ধ হয়েছিল, তাকে তুমি জাতীয় দলে ঢুকাও নীতি কথা শেখানোর জন্য, এটা পরস্পর বিরোধিতা না। হ্যাঁ, রুবেলের কথা তো যুক্তি, কিন্তু সেটা তো বলার একটা ভঙ্গি আছে রে ভাই। তুমি রুবেল হোসেন, রুবেল আমার এলাকার ছোট ভাই, একেবারে বাগেরহাট শহরের ছোট ভাই। আপনারা জানেন রুবেলকে নিয়ে কন্টেন্টও করছি। রুবেল যদি কোনো কারণে এটা দেখে, কষ্ট পাবা না রুবেল, এইটা আসলে বলার একটা অ্যাপ্রোচ আছে। আশরাফুল তো তোমার এক্স ক্যাপ্টেন, এবং আমি জানি যে অন্তত দুটো অকেশনে তুমি মাঠে প্রচন্ড বাজে পারফর্ম করার পরেও, ইচ্ছা করে তো কেউ বাজে করে না, আশরাফুল কিন্তু প্রেস কনফারেন্সে তোমার ডিফেন্ড করছে যে হ্যাঁ, রুবেল সর্বোচ্চ চেষ্টা করছে তারপরেও পারেনি। এগুলো কৃতজ্ঞতার প্রতিদান দিতেই হবে তা না, কিন্তু এই ভদ্রতাটা অন্তত আমরা প্রত্যাশা করি যে একজন সাবেক ক্যাপ্টেন, তোমারই ক্যাপ্টেন, সে যখন এরকম একটা প্রশ্নের মুখে পড়ে যায়, প্রশ্নটা তুমি তোলো, ভদ্রভাবে তোলো, এরকম ঠাট্টা বটকারে তো করা ঠিক না। মানে তোমার সিনিয়র একজন মানুষ, তাকে নিয়ে একটা কিছু হইছে, সেই জিনিসটা অবশ্যই যুক্তি দিয়ে বলা যায়। তুমি যে কথাটা বলছো ওটাই বলা যায় যে একটা লোক ফিক্সিং এর অপরাধে অপরাধী হয়েছে, শাস্তি পাইছে, সে কেন আবার ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে ঢুকবে? এটা অত্যন্ত ভদ্রভাবে বলা যায়, টিটকারি না করেই বলা যায়। এখন আবার আশরাফুলের পক্ষে খুব শক্ত যুক্তি আছে যে আশরাফুল তো আসলে তার পাপের শাস্তি পাইছে। আশরাফুল যে অন্যায়টা করছে, এবং এখানে আপনাকে একটা মজার কথা বলে রাখি, আশরাফুল যে শাস্তিটা পাইছে না, এটা তো আসলে কোনো জুডিশিয়ারি শাস্তি না। যদিও একটা সাব জুডিশিয়ারি ট্রাইব্যুনাল থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু জুডিশিয়ারি কোনো শাস্তি না, ফৌজদারি কোনো শাস্তি সে পায় নাই। এবং সেই শাস্তিটা পাইছে পুরোপুরি আশরাফুলের স্বেচ্ছায় স্বীকারোক্তির কারণে। আইসিসির হাতে, আমি তো ওই সময় খুব রেগুলার এগুলো ফলো করি, একদম আইসিসির ওই আকসু এবং সিইও যেদিন বাংলাদেশে এসে প্রথম প্রেস কনফারেন্স করলেন সেদিন থেকে শুরু করে যখন বিসিবি কোর্ট অফ আর্বিট্রেশনে যাওয়ার সিদ্ধান্ত নিল, প্রত্যেকটা সংবাদ সম্মেলন, প্রত্যেকটা সেশনে অ্যাটেন্ড করছি। ফলে আমি খুব ভালো করে জানি আইসিসির হাতে তেমন শক্ত কোনো এভিডেন্স ছিল না যা দিয়ে আশরাফুলের শাস্তি দেওয়া যায়। এবং এই ভয়ে পরে জিনিসটা কোর্ট অফ আর্বিট্রেশনে যায় নাই। কোর্ট অফ আর্বিট্রেশনে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল যে আশরাফুল তাহলে বেকসুর খালাস পেয়ে যেতে পারে। কারণ আশরাফুলের স্বীকারোক্তি যদি আশরাফুল কোর্টে গিয়ে বদলায় ফেলে, সে যদি বলে যে না এটা আমি চাপে পড়ে দিছি, তাহলে কিন্তু তার আর শাস্তি দেওয়ার কোনো উপায় ছিল না। আশরাফুল ব্যবস্থা নিয়ে কখনো যায়ই নাই। সে বারবার বলছে অন্যায় করছি, বহুকাল ধরে অন্যায় থেকে বেরোয় আসার সুযোগ খুঁজতেছিলাম, যেহেতু বলে ফেলছি আমি এই জায়গায় অনড়, আমি শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত আছি, এবং শাস্তি আমাকে পেতেই হবে। আমাকে দেওয়া ইন্টারভিউতেও সে বলছে যে আমি শাস্তি না পেলেই বরং অন্যায় হবে। তারপরে সে আইসিসি নির্ধারিত কিছু কাজ, শুভেচ্ছা দূত হিসাবে কিছু কাজ করতে হয় এরকম শাস্তিপ্রাপ্তদের, যে বিভিন্ন বাচ্চাদের মধ্যে এইসব অন্যায় ফিক্সিং এইগুলো নিয়ে সচেতনতা তৈরির কাজ করতে হয়। 2 বছর সেটাও করছে, করে সে আইনি ভাষাতেই ক্রিকেটের বিচারে সে পুরোপুরি শুদ্ধ হয়ে ক্রিকেটে ফিরে আসে। ফলে নীতিগতভাবে আইনগতভাবে তাকে আর ফিক্সার বলার কোনো সুযোগ নেই। ফিক্সার, সে ওয়ান্স আপন এ টাইম ফিক্সার। মানে মানুষ তো ইচ্ছে বড় বড় ক্রাইম করেও ফিরে আসে,
এবং সমাজ তাকে মেনে নেয়, কারণ সে তার অপরাধের শাস্তি পায়। শাস্তি জিনিসটা চালু হয়েছে কেন পৃথিবীতে? এই যে আইন আদালত, এগুলো শাস্তি চালু হয়েছে তো আসলে একটা অনুশোচনার ভিতর দিয়ে নেওয়ার জন্য, যে না, সে তার গিল্টি ফিলিংটা ফিল করবে, 16 বছরের কারাদণ্ড দাও, 16 বছর ধরে অপরাধ বোধে ভুগবে, তারপর যখন বেরোবে সে একটা নতুন মানুষ। বেরোনোর পরে আর তারে অপরাধী বলে ট্রিট করা যাবে না, এটা একদম আইনের বেসিক। যে সে যখন তার শাস্তি ভোগ করে চলে আসবে এবং যখন সে তার অপরাধের ব্যাপারে সচেতনতা নিয়ে কাজ করবে, তখন আর আপনি তাকে ওই জিনিসটা খোঁচা দিতে পারবেন না। এটা নৈতিকতা, আইন কোনো কিছু সমর্থন করে না। ফলে আশরাফুল অনায়াসে বলতে পারে যে বাবা রুবেল, তুমি যে কথাগুলো বলছো এগুলা শোভন না, এগুলা এথিক্সও পারমিট করে না, লও পারমিট করে না। আমি আমার ফিক্সিং পর্ব শেষ করে আসছি, ওটা শাস্তি ভোগ করে তারপরে আবার মাঠে আসছি। আশরাফুলের পক্ষে এটা যেমন হচ্ছে, এটা যেমন বলা সম্ভব, কিন্তু যেটা হচ্ছে সেটা আবার পাল্টা নোংরামি হচ্ছে। আশরাফুল কোনো কিছুতে অংশ নেয় না, আশরাফুল তো এসব কথার উত্তরও দেয় না, কখনো কোনো কিছুর মধ্যে জড়ায় না। কিন্তু লোকেরা আবার কি করতেছে, রুবেলের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু টেনে আনতেছে। রুবেল তো একবার সে কারাগারেও যেতে হয়েছিল, তার একজন নারী অভিনেত্রীর সম্ভবত অভিযোগের ফলে তার কারাগারে যেতে হয়েছিল। সেই সব বিষয় মানুষ টেনে আনতেছে, যে তুমি নিজেই তো ইন্টারন্যাশনাল মিডিয়ার শিরোনাম হয়েছিল জেলে গিয়ে। এখন কথা হচ্ছে যে এটাও তো আর এক অন্যায়, রুবেলের প্রতি অন্যায়। কারণ ওখানে তো সে কোর্ট থেকেই রায় পাইছে যে তার বিপক্ষে যে অভিযোগ তোলা হয়েছিল ওই অভিযোগ সত্যি না, সত্যতার পক্ষে কোর্ট কিছু পান নাই বলেই তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফলে রুবেলের ওই প্রসঙ্গটা তো আবার টানার কোনো দরকার ছিল না। আবার ওইটা টেনে রুবেলকে ঘায়ল করার কোনো দরকার নেই। রুবেলকে সরাসরি অ্যাটাক করেন আপনারা, যে রুবেল তুমি যে টোনে কথা বলতেছো এটা কোনো ভদ্রতা না, তুমি একটা এক্স ক্রিকেটার হিসেবে এটা করতে পারো না। কিন্তু ওই হ্যাপি আনহ্যাপি ওই প্রসঙ্গ তো আবার টানার দরকার ছিল না। এখন এই প্রসঙ্গটা বলতে গিয়ে আবার আরেকটা জিনিস দেখেন, কালচারাল অবক্ষয়ের কথা বলতেছিলাম তো, কালচারাল অবক্ষয়গুলো কিভাবে ঢাকা দেয়। এই যে রুবেল, এর পর থেকে আপনি দেখছেন এর আগে পরে বাংলাদেশে এক গাদা খেলোয়াড়ের বিপক্ষে এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আসছে, তারা কেউ কেউ জেলে গেছে। শাহাদাত হোসেন রাজীব, আরাফাত সানি থেকে শুরু করে শহীদুল, আরো অনেকে নাম মনে করতে পারতেছি না, ইভেন আমাদের সৈকতের বিপক্ষেও এরকম অভিযোগ আসছিল, ডোমেস্টিক ভায়োলেন্স। এখন কথা হচ্ছে যে একটা প্রজন্ম হঠাৎ করে এরকম একটা অভিযোগের মুখে পড়া শুরু করলো কেন? আর যেহেতু কোনোটাতেই কারো শাস্তি হয় নাই, আদালত মনে করেন নাই যে তারা কোনো অপরাধ করছে, ফলে আমরা ধরে নিচ্ছি সবগুলোতে তারা নিরপরাধ। সেক্ষেত্রে কি তারা তাদের লাইফ পার্টনার বা ঘরের যে ব্যবস্থাপনা এটা চুজ করতে মারাত্মক ভুল করতেছে? তা না হলে তারা কেন এরকম অভিযোগে অ্যাট এ টাইম একই জেনারেশনের এতগুলো খেলোয়াড় এসব অভিযোগে পড়তেছে? তারা কি বুঝতেছে না কার সঙ্গে মেশা যায়, কার সঙ্গে মেশা যায় না, কার সঙ্গে ড্রয়িং রুম পর্যন্ত এই আলোচনাটা শেষ রাখতে হয়, তার ওপাশে আর যাওয়া যায় না। তার ফলে এই কালচারাল অবক্ষয়, মানে এই যে কার সঙ্গে মিশবো মিশবো না, এটুকু ডিসিশন তো নিতে পারতে হবে। ইউর এ ন্যাশনাল ক্রিকেটার, আপনাকে শত শত বাচ্চা ফলো করে। আপনি যখন একটা ইংলিশ ক্রিকেটারের স্টাম্প ভেঙে উল্লাস করেন, ওই দৃশ্য কপি করে কয়েক লাখ বাচ্চা। ফলে আপনাকে তো একটু সচেতন হতে হবে। আপনি অপরাধ করেননি, আমি ধরে নিচ্ছি আপনি অপরাধ করেন নাই, কিন্তু কার সঙ্গে মিশতেছেন যে আপনাকে নিয়ে এরকম অভিযোগ তুলতে পারে তার সঙ্গে আপনি মেছেন কেন? এবং সেটা সবার কেন গণহারে এই ধরনের ভুল হয়? তার মানে আপনারা চুজ করতে পারতেছেন না যে আপনার লাইফে কাকে বন্ধু বানাবেন বানাবেন না। আমি তাসকিন কাণ্ডের পরে একটা কথা বলছিলাম, পরে তাসকিন সেই জিনিসটা বলছে যে আমার আসলে ক্রিকেটারদের সঙ্গে আলাপ করতে হবে, জুনিয়র ক্রিকেটারদের বলতে হবে যে দেখো লাইফে বন্ধু চুজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা আশরাফুলের ক্ষেত্রেও সত্যি। দেখেন, বলতে বলতে তো অনেক দূর বলে ফেলতেছে, একটা পুরনো ঘটনা বলি। আশরাফুল তখন বাচ্চাটা মাত্র মাত্র ওই যে সেঞ্চুরি মেরে, শ্রীলঙ্কা সেঞ্চুরি মেরে ঢাকায় আসছে। ঢাকায় একটা টেস্ট চলতেছিল, আশরাফুল ব্যাট করতেছে। আশরাফুলের বাবা বেঁচে ছিলেন প্রেসিডেন্ট বক্সে। তখন আমাদের তো আসলে ঘোরাঘুরির কোনো লিমিটেশন ছিল না, এখন যেমন এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না। প্রেসিডেন্ট বক্সে আশরাফুলের বাবার সঙ্গে বাংলাদেশের প্রাজ্ঞ একজন ক্রিকেট বিশেষজ্ঞ এবং সাবেক ক্রিকেটার, মানে এথিক্যালি অনেক কিছু বোঝেন, আইনের অনেক কিছু বোঝেন এবং মানে এলিট সোসাইটির মানুষ, এলিট সোসাইটির ক্রিকেটার। উনি বৃদ্ধ মানুষ, তখনই বৃদ্ধ, এখন তো আরো বৃদ্ধ হয়ে গেছেন। উনি আশরাফুলের বাবাকে কথায় কথায়, উনি একটু উইটিভাবে কথা বলতেন, তো কথায় কথায় বললেন যে দেখেন, আশরাফুলকে যদি আপনার বড় ক্রিকেটার বানাইতে হয় তাহলে আপনার প্রথম কাজ করতে হবে, আপনি যে জায়গাটা বাসা ওখান থেকে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে এই ঢাকার এই অংশটায় চলে আসবেন।
দ্বিতীয় কথা হচ্ছে যাদের সঙ্গে মেশে আমি তাদের নাম জানি, এই চক্রটা বদলাতে হবে। বলছিলেন খুব মজা করে, আশরাফুলের বাবাও খুব হাসছিলেন কথাটা, কিন্তু এটা রিয়েলিটি। আশরাফুলের যে গ্রুমিংটা হচ্ছে, হ্যাঁ ওয়াহিদ ভাইয়ের সঙ্গে সে ক্রিকেট শিখছে, ওখানে সে ভালো ভালো ক্রিকেটারের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, কিন্তু ব্যক্তি জীবনে আশরাফুল যাদের সঙ্গ পাইছে তারা তাকে অন্তত ওই গাইডটা করতে পারে না যে আশরাফুল দিস ইজ রং, দিস ইজ রাইট। আজকে আশরাফুল পাপ পুণ্য বোঝে, আজকে আশরাফুল ওই রিডেমশনের পথে হাঁটার চেষ্টা করে, কিন্তু তার জীবনটা জুড়ে এই ভুল লোকের ভুল গাইডে চলছে। এটাই ক্রিকেট কালচার, যে আপনি আসলে সঠিক লোকটাকে চুজ করবেন যে আপনার ক্রিকেট ভাবমূর্তিটা এবং ক্রিকেট খেলাটাকে উপকৃত করবে। এই যে আমরা ধরেন এদের প্রজন্ম, আশরাফুলদের প্রজন্ম পর্যন্তই, আশরাফুলকে যদি বাদ দেই, আমাদের সিনিয়র ক্রিকেটারদের মানে কিচ্ছু তো অ্যাচিভ করতে পারে নাই, আপনাদের ভাষায় তারা জীবনে কিচ্ছু অ্যাচিভ করতে পারে নাই, ধরেন কিচ্ছুই না, তারা জিরো, জিরো চেয়েও খারাপ, মাইনাস। কিন্তু এই তামিম ইকবাল, মাশরাফি, সাকিব বা আগের প্রজন্মের সুমন ভাই, পাইলট ভাই, বুলবুল ভাই, এদের কারোর পার্সোনাল লাইফের কোনো স্ক্যান্ডালের কথা আপনি শুনছেন? কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আসছে এদের নামে? আসে নাই কেন? এরা কি সবাই একদম দুধে ধোয়া তুলসী পাতা ছিল? না। আমি জেনে শুনে বলতেছি তা না, এদের ভিতরে অনেকেই একটু স্খলিত ছিল, ও একটু স্খলিত ছিল একদম, মানে আমি জেনে শুনে বলতেছি। কিন্তু তারা জানতো যে এটা কি করা যাবে কি করা যাবে না, কোনটা ড্রয়িং রুম পর্যন্ত রাখা যাবে, কতটুকু রসিকতা করা যাবে, কোনটা রসিকতা, কোনটা আসলেই বিপদের ব্যাপার, এই ডিফারেন্সটা তারা করতে পারতো। কার সঙ্গে মেশে যাবে কার সঙ্গে মেশে যাবে না, এটা তারা করতে পারতো। করতে পারতো বলে জীবনে কখনো স্ক্যান্ডালে জড়ায় নাই। স্ক্যান্ডালটা অ্যাটলিস্ট আমাদের কান পর্যন্ত আসে নাই, মানে আমাদের কানে আসলে তো আমরা প্রকাশ করে দিতাম, মিডিয়া ম্যান হিসেবে আমাদের সেই একটা নোংরামির ব্যাপার ছিল। ফলে এইটাই ক্রিকেট সংস্কৃতি, যে আপনি আসলে একটা এমন জগতে মিশবেন যেটা আপনার কালচারকে একটা ওয়েল অবস্থায় রাখবে। এটাকে আবার কেউ পড়াশোনার সঙ্গে মিলায় না, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো আগের ক্রিকেটাররা, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তো, এখনকার ক্রিকেটাররা তা পড়ে না বলে তারা বোধহয় এই কালচারে অনভ্যস্ত হয়ে গেছে, বা এরা গরিব ফ্যামিলি থেকে আসছে বলে এরা লিপু বুলবুলদের মতো কালচারের না। না, এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। যথেষ্ট দরিদ্র দরিদ্র ফ্যামিলি থেকে আসার, এই ইউনিভার্সিটির বাইরে কোনো লেখাপড়া না করা পৃথিবীতে বহু ক্রিকেটার আসছেন যাদের ক্রিকেট কালচার সেন্স, ক্রিকেটের যে চেতনার বোধ, এটা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত মানুষের চেয়ে বেশি। আমাদের রফিক ভাইয়ের কথা ভাবেন না, মুখে সবসময় গালি, মুখে সবসময় গালি, অশ্লীল গালি, আপনি শুনলে হতভম্ব হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। সেই রফিক ভাইয়ের যে ক্রিকেট সেন্স, সেই রফিক ভাইয়ের যে বোঝার ক্ষমতা, সে যে বোঝে যে কার গাইডেন্স নেওয়া যাবে নেওয়া যাবে না, তার যে ক্রিকেট চেতনা, স্পিরিটের প্রতি রেসপেক্ট, সে যে ম্যান ক্যাডিং করে না, এগুলো কারোর তো শেখানো লাগে নাই, এগুলো সে নিজে নিজে বুঝছে যে ক্রিকেট খেলতে গেলে আমাকে এই একটা লাইফস্টাইল অনুসরণ করতে হবে। সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার তো এসএসসিও পাশ করেন নাই। পৃথিবীর সবচেয়ে বড় একটা ডিগ্রিওয়ালা মানুষের সঙ্গে সচিন পাজিরে বসায় দেন তো, দেখেন তো কিরকম দেখায়। মনে হবে সচিনের কথা শুনলে যে এই লোকটা সবচেয়ে বড় ডিগ্রিধারী, আর ওই লোকটার সম্ভবত শিক্ষাগত দুর্বলতা আছে। কি সুন্দর কথা বলেন, কি সুন্দর ক্রিকেট সেন্স। কারণ কি, সচিন চুজ করতে পারছেন তার লাইফে কারা তারে প্রভাবিত করতে পারবে, কারা পারবে না। উনি অর্জুন টেন্ডুলকার, তারপরে ওই যে ওনার একটা বন্ধু সুফি, এদেরকে চুজ করছেন। বিনোদ কাম্বলি তারই বন্ধু, একই ব্যাচ থেকে উঠে আসছেন, সচিনের চেয়ে বড় প্রতিভা বলে অনেকে মনে করতেন, তিনি বন্ধু চুজ করতে পারেন নাই। ফলে তিনি ওই ড্রাগ অমুক তমুক এই লাইনে চলে গেছেন, ভুলভাল গাইডেন্সে চলছেন। এটা আসলে কিছু মেইন করে না যে তুমি ধনী ফ্যামিলি থেকে আসছো, তুমি পড়াশোনা কদ্দূর করছো, কিচ্ছু মেইন করে না। আমরা তো দেখতেছি যে খুব পড়াশোনা করে এসেও তার ভেতরে ওই সচেতনতা তৈরি হচ্ছে না। এখন আমার খুব পছন্দের একটা ছেলেরে নিয়ে কথা বলি, এই যে প্রান্তিক নওরোজ নাবিল, তার ভক্ত আমি সেই 2020 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ থেকে। সে তো ওভার খেললো না, কিন্তু আইসিসিতে একটা ইন্টারভিউ দিয়ে একবার হৃদয় জিতে নিল। স্টিল আমি তার ভক্ত। সে যখন নিজে পডকাস্ট করে বা অন্যান্যদের সঙ্গে ইন্টারভিউ দেয়, বিউটিফুল বিউটিফুল কথা বলে এবং ভেতরের অনেক কথা সামনে নিয়ে আসে। কিন্তু আমি একটা জিনিস সেই পডকাস্ট শুরু করার পর থেকেই দেখতেছি যে সেও কেন যেন বারবার ভুলে যাচ্ছে হোয়ার ইজ দ্য লিমিট, হোয়ার ইজ দ্য লিমিট। কিছু কথা সত্যি বলতে হয় না, বলতে হয় না, কমিউনিটির অংশ হিসেবে এই কথাটা না বলাটা আপনার দায়িত্ব।
আমি একজন সাংবাদিক, আমি যাচ্ছে তাই বলে দিতে পারি, মিথ্যাও বলতে পারি। কিন্তু আপনি তো একজন ক্রিকেটার, যতই ক্রিকেট ছেড়ে দেন আপনার ওই ক্রিকেটার পরিচয় তো গা থেকে যাবে না। সারা জীবন আপনি ক্রিকেটার, আপনি আমাদের মতো সাংবাদিক হবেন না, এটাই আমরা প্রত্যাশা করি। ফলে আপনি প্রায় সচেতনতা হারায় ফেলতেছেন, কথা বলতেছেন যে কথাগুলো আপনি চাইলেও প্রুফ করতে পারবেন না। এখন আপনি একজন ক্রিকেট ফাটার্নিটির লোক, আপনি এমন সব অভিযোগ তুলতেছেন যেগুলো সত্যি আমরা জানি, কিন্তু এইগুলো এমনভাবে বলতেছেন, এত রুক্ষভাবে, এত রূঢ়ভাবে, যে কেউ চ্যালেঞ্জ করলে প্রুভ করা খুব কঠিন হবে। ওকে, সেগুলো বাদ দেই। সর্বশেষ আপনি যে কথাটা বলছেন র্যাগিং নিয়ে, যে বিকেএসপিতে আপনাকে 25-30 জন একটা রুমে নিয়ে মারছিল, অবশ্যই নিন্দনীয় কাজ। আমি সব ধরনের এই যে তীব্র র্যাগিং, যেগুলো শারীরিক র্যাগিং, এগুলোর বিপক্ষে। বিশেষ করে ক্যাডেট কলেজগুলোতে বা কিছু বাছাই করা ইউনিভার্সিটিতে র্যাগিংটা আসলে যখন শারীরিক পর্যায়ে চলে যায়, এটা আমার একদমই পছন্দ না। কোথাও কোথাও তো র্যাগিং এর কারণে অনেকে আত্মহত্যা করে, অনেকে লাভ দিয়ে বাঁচার চেষ্টা করতে গিয়ে মরে যায়। র্যাগিং এর এই রূপটা আসলেই ভালো না, এটা অবশ্যই নিন্দনীয়। বিকেএসপিতেও যদি এটা কালচার হয়ে থাকে, এটা আমরা নিন্দা করি। কিন্তু যে শব্দটা ইউজ করছেন আপনি, আমি শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না। আপনি, আচ্ছা করি, আপনি বলছেন যে এটা রেপ করার মতো। এখন আপনার কি একটু জেন্ডার সচেতনতা থাকবে না? একটু মানে শব্দ চুজ করার বেলায় আপনি একজন পড়াশোনা করা ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, আইসিসির নজরে আপনি একটা বিদ্বান ছেলে, আপনি একটু জেন্ডার সচেতন হবেন না? এই শব্দটা কত ভয়াবহ, একটা পুরো একটা নারী জাতিগোষ্ঠীর জন্য কত বড় একটা ট্রমার একটা শব্দ, তার কতটা আতঙ্কিত হয় এরকম একটা শব্দ শুনলেই। সেই শব্দটা আপনি র্যাগিং এর মতো একটা ব্যাপারের সঙ্গে মিলায় ফেললেন। এখন ধরেন আমি কথার কথা বলতেছি, মানে ইটস এ ফালতু আর্গুমেন্ট, তারপরেও বলি। ওই 25 জন এসে যদি আপনাকে জিজ্ঞেস করে যে দেখ তুই তো রেপ শব্দটা বলছিস, রেপ কি কেউ দয়া মায়া নিয়ে করে? রেপ তো রেপই, ইচ্ছে জঘন্য ব্যাপার এই পৃথিবীতে আর হয় না। মানে কখনো কখনো এটাকে আমি মনে করি যে হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য, কারণ এখানে নির্দয়তার চূড়ান্ত রূপ দেখায় যারা এগুলো করে। কিন্তু 25 জন লোক যদি তোর সঙ্গে ওরকম নির্দয়তার চূড়ান্ত রূপ দেখায়, তোর মারতো, তুই কি বেঁচে থাকতিস? তুই কি আজকে কথা বলার জন্য এখানে থাকতিস? এই আর্গুমেন্ট যদি তারা করে, এই আর্গুমেন্ট কেউ করুক আমি চাই না, কিন্তু আপনারে আমি জাস্ট বললাম যে আপনি কত বড় বিভৎস একটা জিনিসের সঙ্গে কি মিলাইলেন। যেটা মিলাইছেন সেটাও অপরাধ, কিন্তু একটা স্কেল আছে তো। আপনার ফিজিক্যাল র্যাগিং এর বিপক্ষে কথা বলতে হবে। যদি বিকেএসপিতে এটা এই পর্যায়ে থেকে থাকে, কিছু র্যাগিং তো আবার আনন্দের জন্য করা হয়, মিল মিশের জন্য করা হয়, যেগুলো আসলে ক্যাডেট কলেজগুলোর আবার সৌন্দর্যও বটে। ক্যাডেট কলেজে আমার বন্ধুরা, বড় ভাইরা যারা পড়ছে, তারা বলছে র্যাগিংটা আমাদের এখানকার সৌন্দর্য। র্যাগিং হয় বলেই আমরা ব্যাচগুলো একটা আরেকটার সঙ্গে এত সুন্দর মিশে যাই, আমাদের চেইন অফ কমান্ডটা এত সুন্দর হয়। ওকে, সেটা বিতর্কিত ব্যাপার। আসলেই র্যাগিংটা তারা যে মাত্রায় দেয় ওটা নিন্দনীয় কিনা, বন্ধ করা উচিত কিনা, এগুলো নিয়ে আলোচনা চলতে পারে। ইভেন আপনাকে 25 জন মানুষ একটা রুমে নিয়ে হেনস্থা করছে, পিটাইছে, শব্দটা আমি আস্থা রাখলাম না, হেনস্থা করছে, এটা অবশ্যই নিন্দনীয়। আমি চাই যে সেই 25 জনকে চিহ্নিত করে অন্তত নিন্দা জানানো হোক। কিন্তু তার মানে এই না যে আপনি পৃথিবীর জঘন্যতম অপরাধের সঙ্গে এটাকে তুলনা করবেন। এই সীমাটা আপনাকে জানতে হবে। আমি বাকি ক্রিকেটারদের কাছে হয়তো এই প্রত্যাশা করব না, কিন্তু প্রান্তিক নওরোজ নাবিল, যাকে আমি মনে করি যে সে অল্প বয়সে বড় বড় বুড়ো মানুষের চেয়ে বেশি ক্রিকেট সেন্স আছে, ক্রিকেট কালচারাল একটা অবস্থান আছে, বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠগুলোর একটাতে পড়াশোনা করছে সে, তার যদি এই জেন্ডার সচেতনতা না থাকে তাহলে তো বিরাট মুশকিল। আবার দেখেন আমাদের নারী ক্রিকেটে কি একটা ভেজাল চলতেছে। আমাদের জাহান আলম অভিযোগ করছে যে জ্যোতি নাকি জুনিয়র ক্রিকেটারদের পিটায়, এটা কাইন্ড অফ র্যাগিং, ওই সম্পর্কিত ব্যাপারটা। এখন মানে এটা যদি জ্যোতি করে থাকে, জ্যোতির বিপক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমি খুব একটা অবিশ্বাসও করি না এটা। কিন্তু জাহানারা যে এটা বলতেছে, জাহানারাকে এখন যদি জ্যোতি জিজ্ঞেস করে যে জাহানারা আপু আপনার টিম থেকে কি অভিযোগে বাদ দেওয়া হয়েছিল, তাহলে কি এটা ভালো লাগবে? আজকে জাহানারা এটা সাক্ষাৎকার দিয়েছেন, আমি সাংবাদিক হিসাবে গর্বিত যে আমার একজন সাংবাদিক বন্ধু, বড় ভাই এই সাক্ষাৎকারটা নিতে পারছে, ব্রেকিং সাক্ষাৎকার। কিন্তু একজন এক্স ক্রিকেটার হিসাবে আপনার এইটা বলার ফোরাম মিডিয়া হলো যে জ্যোতি ইয়েদের পিটায়, তরুণ ক্রিকেটারদের পিটায়, সে ন্যাশনাল টিমের রানিং ক্যাপ্টেন, আপনার এটা নিয়ে কথা বলার তো যথেষ্ট জায়গা আছে।
আপনি অস্ট্রেলিয়ায় থাকেন, বুলবুল ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ আছে আমি জানি। এই টিমের এই বোর্ডের অনেকের সঙ্গে আপনার যোগাযোগ আছে। আপনি তাদের কাছে ব্যাপারটা প্লেস করতেন। জাতীয় দলটা সেভ করার চেষ্টা করতেন আগে। জ্যোতিরে কিভাবে এটা থেকে বিরত রাখা যায়, প্রয়োজনে জ্যোতিরে কিভাবে টিম থেকে বিরত করে দেওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা করতেন। আপনি সোজাসুজি মিডিয়া এটা বলে ফেললেন। পাল্টা কি হচ্ছে? পাল্টা হচ্ছে এখন সবাই জানার আর পুরনো ইতিহাস যেগুলো এই প্রজন্ম জানতোই না, তা সেগুলো তুলে তুলে আনতেছে। আমি দেখতেছি লোকেরা সেই সব নিউজ কাটিং, সেই সব জিনিস ফেসবুকে এখন নিয়ে আসতেছে। এই জন্যই বললাম যে এই সবগুলো হচ্ছে ক্রিকেট সংস্কৃতি। এই সবগুলো ক্রিকেট সংস্কৃতি। কোন কথাটা কোন ফোরামে বলা যায়, কোন ফোরামে বলা যায় না, কোন শব্দটা চুজ করা যায়, কোনটা চুজ করা যায় না, লাইফে কোন বন্ধুটাকে অ্যাকসেপ্ট করা যায়, কোনটাকে যায় না, এই সামান্য সামান্য পার্থক্যটা করতে পারলে ওইটা বিরাট প্রভাব আপনার পারফরমেন্সে পড়বে, বিরাট প্রভাব পড়বে। তা না হলে আপনি বিনোদ কাম্বলির মতো পথ হারাতে থাকবেন। আর একদিকে সচিন টেন্ডুলকার ওই ব্যাপারগুলো ফলো করে সর্বকালের সেরা সিংহাসনটায় বসবে। পার্থক্য প্রতিভায় না, পার্থক্য পরিবারে না, পার্থক্য অর্থবিত্তে না, পার্থক্য হচ্ছে ওই যে লাইফস্টাইলটা চুজ করা। আপনি ক্রিকেটার হতে চান কি চান না? যারা ক্রিকেটার হতে চান তারা অন্তত এই দৃষ্টান্তগুলো ফলো করেন না। এটা অরণ্যের রোদন আমি জানি, কারণ মানে আমাদের কালচারাল অবক্ষয় তো হয়েছেই। বুলবুল ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল বুলবুল ভাই প্রেসিডেন্সি গ্রহণ করার পরে যে বুলবুল ভাই সবচেয়ে বেশি কাজ করা উচিত বাংলাদেশের ক্রিকেট কালচার নিয়ে। সেটা একদম সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিকেটারদের পর্যন্ত। আমাদের সাধারণ দর্শকেরও ক্রিকেট বোঝাপড়া, ক্রিকেট সংস্কৃতির আন্ডারস্ট্যান্ডিংয়ে বিরাট ঘাটতি আছে। ঘাটতি আছে বলেই কারে কি বলে গালি দিতে হয় সেটাও আমরা জানি না। আমরা গায়ের রং ধরে গালি দেই একটা ক্রিকেটারকে। ওই ক্রিকেটার এত বড় বাজে শট করে, ওটা নিয়ে আপনি 780টা গালি দিতে পারেন। তা না করে আপনি তারে একটা নোংরা জিনিস নিয়ে অ্যাটাক করতেছেন। এই কালচারগুলো আমাদের সবার শিখতে হবে, আমাদের সবার শিখতে হবে। নিশ্চয়ই সেখানে আমারও খুব শিখতে হবে। তা না হলে আমি এই জিনিস নিয়ে বকবক করবো কেন? আমি কেন গোপাল ভাঁড়ের মতো গাধা গুনতে বের হয়ে যাব? তার মানে সবচেয়ে বড় গাধা তো নিশ্চয়ই আমি। ফলে আবার বলে নেই যে গোপাল ভাঁড়ের মতো গাধার মতো একটা কাজ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।